একদিকে কলকাতার বুকে দাউ দাউ করে জ্বলছে আস্ত একটা হোটেল, ঝলসে মারা গেছেন 9 জন নিরীহ মানুষ। অন্যদিকে দক্ষিণবঙ্গে বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম, হাহাকার করছে মানুষ। আর এর ঠিক উল্টো দিকে রাস্তায় নেমে মহিলারা কাঁদছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বলুন তো? কারণ তাদের অ্যাকাউন্টে এখনো মাসে 3,000 টাকা ঢোকেনি। একটু থামুন এবং ভাবুন, এই যে পরিস্থিতি, মৃত্যু ফাঁদ হয়ে ওঠা কলকাতা, ভাসমান মেদিনীপুর আর ক্ষয়রাতির লোভে রাস্তায় নামা মানুষ, এর জন্য দায়ী কে? এটা কি সদ্য ক্ষমতায় আসা নতুন সরকারের ব্যর্থতা, নাকি আগের সরকারের রেখে যাওয়া পাপের খেসারত আজ আমাদের সবাইকে দিতে হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব, প্রমাণ সহ আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে এই রাজ্যটাকে একটা যৌতুকগৃহ এবং ভিখারির রাজ্যে পরিণত করা হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য এমন কিছু প্রশ্ন থাকবে যার উত্তর বাংলার প্রতিটি নাগরিকের জানা উচিত। শুরুতেই আসি কলকাতার মির্জা গালিব স্ট্রিটের কথায়। গত 19শে আগস্ট গভীর রাতে হোটেল শিখা ইনে যে ভয়াবহ আগুন লাগে তার খবর আপনারা সবাই জানেন, কিন্তু যে তথ্যগুলো আড়ালে থেকে যাচ্ছে সেগুলো শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। এখানে প্রথমেই আমি স্যালিউট জানাবো আমাদের দমকল বাহিনীকে। তারা খবর পাওয়ার মিনিটের মধ্যে পৌঁছে জীবনের ঝুঁকি নিয়ে 80 জন মানুষকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে এনেছেন। দমকল না থাকলে আজ লাশের পাহাড় দেখতে হতো আমাদের। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়, এই আগুনটা লাগলো কেন, আর এত মানুষ বেরোতে পারলো না কেন? দর্শক, একটা G+4 বিল্ডিং, দুটো আলাদা বাড়িকে বেআইনিভাবে জুড়ে এল প্যাটার্ন করে দেওয়া হয়েছে। একটা বিল্ডিং এর ভেতরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল। যাতায়াতের রাস্তা এত সরু যে 2জন মানুষ পাশাপাশি হাঁটতে পারবে না। ফায়ার এক্সিট নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই। এই বেআইনি নির্মাণের পারমিশন দিল কে? আগের সরকারের আমলে ববি হাকিমের মেয়রের চেয়ারে থাকাকালীন এগুলো কিভাবে দিনের আলোয় তৈরি হলো? উত্তরটা খুব সোজা, ভোট ব্যাংক এবং কাটমানি। দাদাগিরি আর তোষণের নীতির কারণে প্রশাসন ওইসব এলাকায় ঢুকতেই ভয় পেত। ইকবাল আহমেদ, সুলতান আহমেদের মতো নেতাদের ছত্রছায়ায় কলকাতার একটা বড় অংশকে ক্যান্সারের মতো বেআইনি নির্মাণ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেছেন। ফায়ার মিনিস্টার নিজে স্পটে গেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে এই হোটেলগুলোর কোনো ফায়ার লাইসেন্স ঠিকঠাকই ছিল না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবাইকে টাইট করে দেওয়া হবে বলে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার সোজা প্রশ্ন, এই যে বেআইনি নির্মাণ যেগুলো মানুষের প্রাণ কাটছে, সেগুলোকে কি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত নয়? হ্যাঁ, তাতে হয়তো কিছু মানুষের সাময়িক কষ্ট হবে, কিন্তু মানুষের জীবনের থেকে বেআইনি বিল্ডিংয়ের দাম কি অনেক বেশি? আপনারা কি চান কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। এবার আসুন আমাদের দ্বিতীয় বিষয়ে, বাংলার বন্যা। মেদিনীপুর, ভগবানপুর, পটাশপুর, আরামবাগ সব জায়গায় বন্যায় ভাসছে। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? এবারের বন্যায় একটা খুব পরিচিত ডায়ালগ আমরা কিন্তু আর শুনতে পাচ্ছি না। আগের সরকারের আমলে বন্যা হলেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করতেন? জল গোড়ালির উপর উঠতো না, অথচ সেখানে নেমে তিনি মিডিয়া নিয়ে গিয়ে ছবি তুলতেন, ফটো তুলতেন, আর মাইক হাতে নিয়ে একটা মুখস্থ করা ডায়ালগ তিনি বলে যেতেন, এটা ম্যানমেড বন্যা, ডিভিসি জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে, ঝাড়খণ্ড আমাদের ভাসাচ্ছে। বিজ্ঞানের সাধারণ নিয়ম হলো জল সবসময় ওপর থেকে নিচের দিকে গড়ায়। বাংলার ভৌগোলিক অবস্থানটাই এমন যে ওপরের রাজ্যের জল এদিকে আসবেই, কিন্তু সেটা সামলানোর জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বা নদীগুলোর ড্রেজিংয়ের কাজ কিছুই করা হয়নি। উল্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন, আমিও ওদিকে জল ঠেলে দেবো। ভাবুন দর্শক, জল নাকি ঠেলে ফেরত পাঠিয়ে দেবেন, এর থেকে বড় মূর্খামি আর কি হতে পারে? কিন্তু এবার ছবিটা বদলেছে। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী। তিনি হেলিকপ্টারে করে আকাশপথে বন্যা পরিদর্শন করেছিলেন, তারপর SDO অফিসে বসে প্রশাসনিক বৈঠকও করেন। তিনি একবারের জন্যেও ডিভিসি বা ঝাড়খণ্ডের ঘাড়ে দোষ চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলেননি, বরং তিনি জোর দিয়েছেন পার্মানেন্ট সলিউশনের ওপর। কিভাবে মানুষকে দ্রুত উদ্ধার করা যায় এবং আগামী দিনে এই জলের স্রোতকে কিভাবে বাইপাস করে পরিকাঠামো ঠিক করা যায়। দায়িত্বশীল সরকার আর অজুহাত দেওয়া সরকারের মধ্যে এটাই কিন্তু তফাৎ। আপনাদের কি মনে হয়, বছরের পর বছর ধরে ম্যানমেড বন্যা বলে কেন্দ্রকে দোষ দেওয়াটা কি আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার একটা সস্তা কৌশল ছিল না? নতুন মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসছি আজকের সব থেকে মারাত্মক এবং সংবেদনশীল বিষয়ে। মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা দেখেছেন মহিলারা রাস্তায় নেমে হাউ হাউ করে কাঁদছে, বিষ খেয়ে মরে যাওয়ার হুমকি দিচ্ছেন। কেন? কারণ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। তথ্য অনুযায়ী আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে পরিবর্তন করে নতুন সরকার
সরকার অন্নপূর্ণা যোজনা এনেছে, যেখানে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে 3000 টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু দর্শক, একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভাবুন, এই যে মহিলাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, এই রোগটা কে ছড়িয়ে দিয়ে গেল? আগের সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 500 টাকা থেকে শুরু হয়েছিল, ভোটের আগে সেটা 1000 বা 1200 করা হলো। মানুষকে বুঝিয়ে দেওয়া হলো খাটনি করবার বা খাটাখাটি করবার কোনো দরকার নেই, ঘরে বসে থাকো, সরকার টাকা দেবে। নতুন সরকার যখন ক্ষমতায় আসার জন্য লড়ছিল, তখন আগের সরকারের ওই লক্ষ্মীর ভাণ্ডারের ব্রেন ওয়াশ ভাঙার জন্য বাধ্য হয়ে তাদের 3000 টাকার কাউন্টার অফার দিতে হয়েছিল। তারা ভোটে জিতেছে ঠিকই, কিন্তু আজকে রাজ্যের ঘাড়ে একটা বিশাল বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে এই 3000 টাকা। একটু অঙ্কটা কষুন দর্শক। ধরে নিন আপনার পাড়াতে 100 জন মহিলা এই টাকা পান। 100 জন মানে মাসে 3 লক্ষ টাকা, বছরে 36 লক্ষ টাকা, এবং শুধু একটা ছোট পাড়ার পেছনে খরচ হচ্ছে এই টাকা। তাহলে গোটা রাজ্যে কত? কোটি কোটি টাকা। সরকার এই টাকা কোথা থেকে আনবে? সরকার কি টাকা ছাপানোর মেশিন বসিয়েছে আলাদা করে? এই টাকা মেটাতে গেলে না হবে রাস্তাঘাট, না তৈরি হবে স্কুল কলেজ, না হবে শিল্পের জন্য ইনফ্রাস্ট্রাকচার। একটা সুস্থ সবল জাতি যারা নিজেরা খেটে খেতে পারে, তাদের প্রায় ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। মহিলারা বলছেন, আমার স্বামীর হাত ভাঙা, 3000 টাকা না পেলে খাবো কি? কিন্তু দিদি, যখন টাকা দেওয়া হতো না তখন কি খেতেন না? এই পলিটিক্স যদি চলতে থাকে, আমি আপনাদের লিখে দিচ্ছি, আগামী নির্বাচনে অন্য কোনো দল এসে বলবে ওরা 3000 দিচ্ছে, আমরা 5000 দেবো, তারপর কেউ বলবে 10,000 দেবো। এভাবেই কি একটা রাজ্য এগোতে পারে? আমি জানি আমার কথাগুলো অনেকের হয়তো তেতো লাগবে, কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, নির্বাচন কমিশনারের কি উচিত নয় এই ধরনের নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ব্যান করে দেওয়া? যারা সত্যিই প্রতিবন্ধী বা অপারক, সরকার তাদের সাহায্য করুক, কিন্তু সুস্থ মানুষকে বসে বসে খয়রাতি দেওয়া কি অবিলম্বে বন্ধ করা উচিত নয়? আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুরা, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, নতুন সরকার হাতে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি পেয়েছে। আগের সরকার কলকাতাকে একটা টাইম বোমা বানিয়ে রেখে গেছে, গ্রামীণ পরিকাঠামো বন্যায় ধুয়ে গেছে, আর বাংলার মানুষের কর্মসংস্কৃতি নষ্ট করে তাদের ক্ষয়রাতির নেশায় ডুবিয়ে দিয়ে গেছে। এই জঞ্জাল সাফ করতে গেলে নতুন সরকারকে কড়া পদক্ষেপ নিতেই হবে। বেআইনি নির্মাণ ভাঙতে গেলে মানবাধিকারের নামে কেউ কেউ হয়তো রাস্তায় নামবে, কিন্তু সরকারকে বুলডোজার চালাতেই হবে। 3000 টাকার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে রাজ্যের যাতে দেউলিয়া অবস্থা না হয়, তার জন্য শিল্প আর কর্মসংস্থান আনার দিকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। রোগটা অনেক পুরনো আর গভীর, রাতারাতি হয়তো সারবে না, তবে সঠিক চিকিৎসা শুরু হওয়াটা জরুরি। আমার এই নিউজ চ্যানেল বর্তমান সরকারের কঠিন লড়াইয়ের দিকে অবশ্যই নজর রাখবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এই 3টি বিষয়ের মধ্যে কোন বিষয়টি বাংলার জন্য সব থেকে বেশি ক্ষতিকর বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত অবশ্যই দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন বাংলার প্রতিটি মানুষের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।